আচ্ছা, আমাদের এত চিন্তা কেন আসে? আমাদের এত টেনশন কেন আসে? আমাদের এত বাজে চিন্তা কেন আসে? আমাদের কেন এত ভুল চিন্তা আসে? আমার তো আগে আসতো না, এখন আসে কেন? এত চিন্তা যেগুলোকে আমি বন্ধ করতে পারছি না, যেগুলোকে আমি থামাতে পারছি না। আমি চাইছি মন থেকে, ভেতর থেকে একদম, অন্তর থেকে একদম এই চিন্তাগুলো যেন বন্ধ হয়ে যায়। আমি যেন আগের জীবনে ফিরে যেতে পারি। আমার জীবনটা আগে কত ভালো ছিল, আমার এত চিন্তা আসতো না, এত বাজে চিন্তা কোনোভাবেই আমাকে বিরক্ত করতো না। আমার দিনটা আনন্দে কাটতো, আমার দুঃখ ছিল না, কষ্ট ছিল না। দুহাত তুলে আমি আনন্দেতে জীবন কাটাতাম। আমি এই জীবনকে অনুভব করতাম, হাসতাম, ঘুরতাম, খেলতাম, কিন্তু এখন পারি না। কারণ আমার প্রচুর চিন্তা আসে এবং সেই চিন্তাগুলো আমাকে যেন মনে হচ্ছে তীরের মতো বিদ্ধ করছে। চিন্তাগুলো আমার ইচ্ছা ছাড়াই আসে, আমার প্রচেষ্টা ছাড়াই আসে, আমার ভালো লাগে না তাও চিন্তাগুলো আসে। এই চিন্তার জাল ক্রমশ আমার বেড়েছে, আরও বাড়ছে। আমি চাইছি এই চিন্তার জাল থেকে যেন আমি ছিটকে বেরিয়ে চলে যাই। আমার যেন মনে হচ্ছে কাল সকালবেলা যে দিনটা হবে সেই দিনটা যেন খুব আনন্দের হয়। এই চিন্তার যে বেড়াজাল যে আমার চলছে মাথার মধ্যে, অসংখ্য চিন্তার দাপট, এগুলো যেন সব বন্ধ হয়ে যায়। আমি যেন একটা মজার জীবনেতে প্রবেশ করি। আসুন, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করি যে চিন্তা আমাদের কেন হচ্ছে, এত চিন্তা কোথা থেকে আসে, কিভাবে আসে, কেন আসে, কেন এত আমার মাথায় চিন্তা চলছে। কিন্তু এই আলোচনা শুরু করার আগে আমি অনুরোধ করব, প্লিজ যদি আপনাদের কারোর মানসিক কোনো সমস্যা হয় আপনারা আপনাদের কাছাকাছি দেখাবেন। আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখাবেন, যিনি ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ। কাছাকাছি কাউন্সেলিং করাবেন, কাছাকাছি হসপিটালের মনোরোগ বিভাগেতে এর সুবিধা পাবেন, যদি সেটা সরকারি হয় সম্পূর্ণ বিনামূল্যে। কাছাকাছি আপনারা যে কোনো ডাক্তারবাবুর সাথে পরামর্শ করতে পারেন। কিন্তু বর্তমানে আমি এখন আর কাউন্সেলিং করি না, তাই প্লিজ আমাকে ফোন বা মেসেজ করবেন না। চলুন আমরা একটু জানি যে চিন্তার গভীরেতে গিয়ে কি আছে। দেখুন, আমাদের যখন জিজ্ঞাসা করা হয় যে হ্যাঁ, মন কোথায়, আমরা বুকের দিকে হাত দিই, বুকে হাত দিয়ে বলি যে মন এখানে আছে। কিন্তু আদতে কি আমাদের মন বুকের মধ্যে আছে? না, নেই। বুকের মধ্যে তো আমাদের হার্ট আছে, ফুসফুস আছে, অন্যান্য ছোটোখাটো অর্গানগুলো আছে। আমাদের বুক পেটের মধ্যে কোথাও কিন্তু মন নেই, কিন্তু আমরা মন বলতে বোঝাই কি হার্ট? না, আমাদের মন বলতে হার্ট নয়। আমাদের মন বলতে আর কি বোঝায়? মস্তিষ্ক। শুধুই কি মস্তিষ্ক? তাহলে মস্তিষ্কের মধ্যে মন বলে কোনো অংশ থাকতো? কিন্তু আমি অন্তত পড়িনি শরীরের মধ্যে অথবা মস্তিষ্কের মধ্যে কোনো মন বলে অংশ আছে। আপনিও হয়তো পড়েননি। তাও আমাদের কাছে মন একটা ধোঁয়াশা। মন হলো আমাদের মস্তিষ্কেরই একটা অংশ। আমাদের মস্তিষ্কের যে চিন্তার প্রসেস আছে, অনুভূতির প্রসেস আছে, তারই একটা অংশ হলো মন। এবং মন ছাড়া আমরা চলতে পারি না। আমরা দিনে যাই কথা বলি, কোনো না কোনো সময় মনের কথা বলি। আজকের আলোচনাটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এখানে কোনো রকম আপনার অ্যানিমেশন পাবেন না, কিছু পাবেন না। শুধু শোনার জন্য, বোঝার জন্য, আপনার জ্ঞান বাড়াবার জন্য, আর কোনো কিছু নয়। আপনারা জানুন, তাতে অনেক কিছু জিনিস বুঝতে পারবেন এবং পুরো আলোচনাটাতে আপনারা আশা করি অনেকগুলো প্রশ্নের আপনাদের উত্তর পাবেন। যে দেখুন, তাহলে আমরা জানলাম কি মন একটা আমাদের মস্তিষ্কের একটা অংশ, মস্তিষ্কের প্রসেসের একটা অংশ। আমাদের মস্তিষ্কর চিন্তা করাটা একটা প্রসেস। কারণ আমাদের একমাত্র মস্তিষ্ক যার এত সুন্দর একটা প্রিফ্রন্টাল কর্টেক্স আছে, আমাদের মস্তিষ্কের একটা অংশ যার নাম প্রিফ্রন্টাল কর্টেক্স। অন্যান্য জীবজন্তুরও আছে, কিন্তু আমাদেরটা এতটাই উন্নত যে আমরা সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারি, লজিক দিতে পারি। আমাদের অ্যামাগডোলা আছে, থ্যালামাস আছে, হিপোক্যাম্পাস আছে, বিভিন্ন বিভিন্ন অংশ আছে আমাদের মস্তিষ্কের মধ্যে। আমাদের শরীরের একটা টোটালি স্ট্রাকচার আছে। আপনি দেখবেন যে আমাদের মস্তিষ্ক এতটাই কি বলবো আপডেটেড, এতটাই ট্যালেন্টেড। আমাদের মস্তিষ্ক একটা ছবিকে কল্পনা করে সেই কল্পনা ছবিকে আমরা এঁকে ফেলতে পারি। যদি মনে হয় যে আপনার একটা কোনো একটা দৃশ্য আপনি আঁকবেন, আপনি তাকে কল্পনা করলেন, কল্পনা করার পরে এঁকে ফেললেন। অর্থাৎ এটা মস্তিষ্কের ক্ষমতা। আবার এই চিত্র যেটা আপনি চিন্তা করছেন সেটা যদি ভয়ানক হয়, অথবা সেটা যদি আপনি চিন্তা করছেন যদি ক্ষতিকারক হয়, তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে একটা প্রবল উত্তেজনা তৈরি হবে। এই যে উত্তেজনা তৈরি হচ্ছে, এটা কে করছে? এটা করছে আমাদের ভেগাস নার্ভ, আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, অর্থাৎ আমাদের মস্তিষ্কে দীর্ঘদিন ধরে জমে থাকা ছোট ছোট ভয়, ছোট ছোট ভীতি, সেগুলোর থেকে তৈরি হচ্ছে।
এই ছোট ভীতিগুলো কোথা থেকে এসেছে? ছোটবেলা থেকে এসেছে। যখন থেকে আমাদের কগনিটিভ ডেভেলপমেন্ট শুরু হয়েছে, আমরা ছোট থেকে শিখেছি। সেই শেখার মধ্যে ভালো জিনিস যেমন শিখেছি, ভয় শিখেছি, অপমান করা শিখেছি, রাগ করা শিখেছি, চিৎকার করা শিখেছি, মারপিট করা শিখেছি, গালি দেওয়াও শিখেছি। তো সব কিছুই আমাদের মস্তিষ্কের মধ্যে আছে। এখন আমরা যখন ভয় পেয়ে যাই, সেই অনুভূতিগুলো কিন্তু আমাদের আসতে থাকে। এইগুলো হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্টের অংশ আমাদের। এগুলোকে কখনো আমাদের থেকে আমরা আলাদা করতে পারবো না। কিন্তু যখন আমরা এই বিষয়গুলোকে প্রয়োজন ছাড়া আমাদের আসতে থাকে এবং বিরক্ত করতে থাকে এবং আমাদের, ভালো করে শুনবেন এই জায়গাটা, এবং আমাদের দৈনন্দিন জীবনকে হ্যাম্পার করে, আমাদের কর্মজীবনকে হ্যাম্পার করে, আমাদের সাংসারিক জীবনকে হ্যাম্পার করছে, পড়াশোনাকে হ্যাম্পার করছে, সোশ্যাল লাইফকে হ্যাম্পার করছে, আমরা ঠিক করে সেগুলোকে মেনটেন করতে পারছি না, তখন আমাদের এটা ডিসঅর্ডারের মধ্যে ধরে নেওয়া হয়। অর্থাৎ আপনি যদি বিভিন্ন চিন্তা আসছে, টেনশন আসছে, ভয় লাগছে, খারাপ লাগছে, কিন্তু আপনি সব কাজ চালিয়ে যাচ্ছেন, তাহলে সেটা ডিসঅর্ডারের মধ্যে মূলত বেশিরভাগ ক্ষেত্রেই ধরা হয় না। তাহলে আমাদের চিন্তা একটা, যেটা প্রসেস, এবং সেটা মস্তিষ্ক করবেই। এটা হচ্ছে আমাদের ক্ষমতা, উইকনেস নয়, ক্ষমতা। তো আপনার মস্তিষ্ক যদি কোনো বিপদের সংকেত পাঠায় আপনাকে, তার নিজের নিয়মেতে সে পাঠাচ্ছে। কারণ সৃষ্টিটা আমাদের মস্তিষ্ক হয়েছেই এই কারণে, যাতে আপনাকে বিপদের সংকেত সে পাঠাতে পারে। আমি কোনো স্ক্রিপ্ট দেখে বলছি না, আমার হাতে কোনো স্ক্রিপ্ট নেই এখন। তো যার ফলে আমার আলোচনা কোথায় শেষ হবে আই ডোন্ট নো, আমি জানি না। তো আপনাকে যখন বিপদের সংকেত পাঠাচ্ছে আপনার মস্তিষ্ক, বা আমাকে যখন আমার মস্তিষ্ক বিপদের সংকেত পাঠাচ্ছে, তখন কি ঘটছে? তখন আমাদের শরীরের মধ্যে সেই বিপদ থেকে মোকাবিলার জন্য একটি প্রক্রিয়া আছে যেটা চালু হচ্ছে, যেটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ফাইট অ্যান্ড ফ্লাইট মেকানিজম। অর্থাৎ নয় আমাকে লড়াই করতে হবে, নয় পালাতে হবে। লড়াই করার জন্য কি কি পরিবর্তন আপনার শরীরে হয় আপনি চিন্তা করুন। ধরুন কারোর সঙ্গে ঝগড়া করছেন, মারপিটের জন্য তৈরি হচ্ছেন, তাহলে আপনাকে, আপনার শরীরেতে কি কি পরিবর্তন হবে আপনি ভালো করে লক্ষ্য রাখবেন। আপনার যখনই রাগ হয়, আপনি যখনই হুঙ্কার ছাড়েন, আপনি যখনই মারপিট করেন, আপনি যখন ঝগড়া করেন, তখন আপনার নাকের যে ফুটো দুটো আছে, দেখবেন নাকটা একটু শক্ত হয়ে যায়, ফুটো দুটো একটু বড় হয়ে যায়। অর্থাৎ শরীর অক্সিজেন বেশি নিতে শুরু করে, আপনার হার্টবিট বাড়তে থাকে, অর্থাৎ অ্যাড্রিনালিন বেরিয়েছে, সে আপনাকে তৈরি করছে। আপনার শরীরকে একদম চনমনে করার দরকার আছে। আপনার সঙ্গে সঙ্গে সমস্ত ইন্দ্রিয়গুলো আরও বেশি সক্ষম হয়ে উঠেছে। ছোট ছোট শব্দ পর্যন্ত আপনি অনুভব করছেন। টার্গেটের দিকে আপনি হাত তুলে দাঁড়িয়ে আছেন, অথবা প্রবল চিৎকার করে ঝগড়া করছেন। আপনার শরীর কিন্তু একদম ফাইট মেকানিজমে আছে। আবার উল্টো দিকে যদি যার সঙ্গে ঝগড়া করছেন সে যদি ক্ষমতাশালী হয়, তাহলে দেখবেন আপনার ঝগড়ার আওয়াজ আর বেরোচ্ছে না, আপনি চেষ্টা করছেন পালিয়ে যাওয়ার। তো এটাই ঘটে আমাদের মস্তিষ্ক যখন আমাদেরকে কোনো বিপদের সিগন্যাল দেয়। যখন সেই বিপদকে আমরা ভাবি নিয়ন্ত্রণ করে ফেলব, তখন সেই বিপদ আমাদের কাছে বড় সমস্যার কারণ হয় না। আর যখন ভাবি আমরা সেই বিপদকে নিয়ন্ত্রণ করতে পারবো না, অর্থাৎ আমার মাথায় যে চিন্তাটা আসছে, আমি যখন ভেবে ফেলছি, আমি যখন ঘটনাটাকে এইভাবে ভাবছি যে এই ঘটনাটা বা এই বিষয়টাকে আমার দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, এবং এটা যদি ঘটে যায় তাহলে আমার বিপদ হতে পারে, আপনি মেলান, আপনি এটা এরমভাবেই ভাবেন, তখন আপনার শরীরে কিন্তু বিভিন্ন রকম সিমটমস দেখা দেয়। আপনার বুক ধড়ফড় করে, আপনার হাত পা কাঁপে, আপনার ঘাম হয়, আপনার অস্থিরতা লাগে, আপনার ডাইজেশন সিস্টেমে প্রবলেম হয়, আপনার শারীরিক বিভিন্ন অসুবিধা হতে থাকে, আপনার নিঃশ্বাস আপনি দ্রুত নেন, অথবা মনে হচ্ছে যেন নিতে পারছেন না, চোখটা যেন অন্ধকার হয়ে যাচ্ছে, মাথাটা যেন ভার হয়ে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, আপনার বিভিন্ন রকম সিমটমস দেখা দেয়। তাহলে কেন দেখা দিচ্ছে? কারণ আপনি ভাবছেন যে এই সমস্যার আমি সমাধান করতে পারবো না, এই যে বিপদরা আসছে তার আমি মোকাবিলা করতে পারবো না, এটা আমার দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সেই জন্য এটা হচ্ছে। আর যদি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, তাহলে আপনার হবে না। কিন্তু যদি যে চিন্তাটা আসছে তাকে যদি আপনি খুব ভালো করে লক্ষ্য করেন, যে চিন্তাটা আপনার আসছে, যে চিন্তাটা আপনাকে ভয় দেখাচ্ছে, যে চিন্তাটা আপনার মনে সন্দেহ তৈরি করছে, সেটা কতটা সত্য, সেটা যদি সত্য হয় তাহলে তো ঘটনা ঘটবে, আর যদি সত্য না হয় তাহলে ঘটনা ঘটবে না। এখন অসত্য চিন্তাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কি করে? শান্ত হন। শান্ত হয়ে একবার ভাবুন, আপনার মাথায় আসা কাল্পনিক ছবি, কাল্পনিক ঘটনা যেটা আপনি তৈরি করছেন, অসত্য কথা, অসত্য চিন্তা,
মিথ্যা চিন্তা, বোকার মতো ভেবে ফেলা চিন্তা, যে চিন্তাগুলো সিরিয়াস নয়, তাকে আপনি সমাধান করার জন্য যে চেষ্টা করছেন, সেই চিন্তাকে আপনি কিভাবে সমাধান করবেন? সেই চিন্তাকে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? না, পারবেন না। আপনার হার্টবিট আপনি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, কিভাবে করবেন? সম্ভব না। আপনি তো বিপদের সিগন্যাল দিয়েছেন এবং আপনার মস্তিষ্ক নির্দিষ্ট নিয়মে কাজ করছে যে বিপদের সিগন্যাল পেলেই সে হার্টবিট বাড়াবে, তো সে বাড়াচ্ছে। এখন আপনি হার্টবিট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তা কি করে সম্ভব? আপনার চিন্তাটাকে আগে জিজ্ঞেস করুন, এই চিন্তাটা কি আমাকে ক্ষতি করতে পারবে? যদি না পারে, তাহলে আমার মিথ্যা তথ্যের কারণে হার্টবিট বাড়ছে, ব্যাস। এর থেকে বেশি কিছু না। রোজ এক্সারসাইজ, সাথে সঠিক লজিক, আপনার শরীর দেখবেন একদম ঠিকঠাক জায়গায় চলে আসছে, আস্তে আস্তে আসবে। আপনারা যদি ভালো করে দেখেন, আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, দেখবেন যে আমরা অহেতুক যে ভয়গুলো পাই, সেগুলো মূলত কিছু ক্লাস্টারের মধ্যে আছে, অর্থাৎ বেশ কয়েকটা, খুব বেশি হবে না, 10টা 20টা একই ধরনের ভয়, খুব বেশি হলে 10টা। হ্যাঁ, তার মধ্যেই আমরা কিন্তু ঘোরাফেরা করি, আমার কি হয়ে যাবে, এই হয়ে যাবে। তা লিস্ট করুন না, জানুন না, বুঝুন না, তাহলেই তো হবে। তাহলে এটা করার দরকার। এটা না করলে হবে না। এর সাথে আমাদের যুক্ত হয় সারাদিনের বিরক্ত লাগা। মনকে আমরা ভালো রাখতে পারি না। তাহলে মনকে আমরা ভালো রাখতে না পারার জন্য দায়ী কে? আমি। কারণ মন ভালো থাকার জন্য আগে আমি যেভাবে চলাফেরা করতাম সেভাবে চলাফেরা করছি কি? না। শুয়ে থাকছি, বসে থাকছি, নিজের সাথে বেকার আমরা নেগেটিভ কথাগুলোকে বলছি, বারবার বলছি, বলতে বলতে তাকে অভ্যাস করিয়ে দিয়েছি। তাহলে অভ্যাসটা তো কে করিয়েছে? আমরা করিয়েছি। তাহলে আমরা যদি অভ্যাস করিয়ে দিয়ে থাকি মস্তিষ্ককে, দোষ কার? আমার। তাহলে আমি সেই দোষটাকে শুধরে নিতে পারি, এটা সবচেয়ে বড় কথা। এই সুযোগটা তো আমার হাতে আছে। তাহলে আমরা এই দোষটাকে শুধরাবার জন্য কি করতে পারি? নিজের কাজে নিজে ইনভলভমেন্ট বাড়াতে পারি। আমাকে ভালো কিছু বই পড়তে হবে। বই আমাদেরকে প্রচুর নলেজ দেয়। একাধিক বইয়ের আমি লিঙ্ক দিয়েছি। আমি আশা করব নেক্সট উইকে একটি ভিডিও দেয়া, যেখানেতে আমি সমস্ত বইগুলোর নাম বলে দেবো। আপনারা দেখবেন, আশা করি তার থেকে অনেক কিছু জানতে পারবেন। তাহলে আমাদের সেই কাজগুলোর মধ্যে ইনভলভ করতে হবে। আমরা খাচ্ছি দাচ্ছি শুয়ে আছি, আচ্ছা, আমরা যদি খেয়ে দিয়ে শুয়ে থাকি, তাহলে আমাদের শরীর কি ভালো থাকবে? না, থাকবে না। আচ্ছা, আবার আমরা ফিরে যাই সেই মনের কথায়। মন তো আমার চিন্তা করছে, মন তো আমার ভাবছে, মন তো আমার ঘাবড়ে যাচ্ছে, মন তো আমার টেনশন করছে। টেনশনগুলোর উৎপত্তির কারণ কি? কল্পনা আমার। সোশ্যাল মিডিয়া, মানুষের মুখের কথায়, এগুলো আমার মাথায় আসছে। মাথায় আসছে বলে আমি ভয় পাচ্ছি। এগুলো আমার মাথায় চলছে। আচ্ছা, এগুলো কোথা থেকে আসছে? ফেসবুক, টিকটক, ইউটিউব, বিভিন্ন জায়গা থেকে আসছে। তাহলে কি স্যার আমি এগুলো দেখা বন্ধ করে দেবো? উত্তর আপনার কাছে। আপনি বুঝুন বিষয়গুলোকে। আপনি যদি রোজ ঝগড়া দেখেন, রোজ অশান্তি দেখেন, রোজ রোগের ভিডিও দেখেন, তাহলে আপনার মস্তিষ্কেতে যেটা ইনভেস্ট করছেন, সেটা কি সঠিক ইনভেস্টমেন্ট আপনার হচ্ছে? আপনি কি ভাবছেন? হচ্ছে কি? আপনি নিজেকে প্রশ্ন করুন তো, সকালবেলা উঠে আপনি যখন মোবাইলটা হাত দিলেন ঘুম থেকে উঠেই, সেটা কি সঠিক কাজ হলো? আপনার জীবনেতে আপনি কি করতে চাইছেন? শুধুমাত্র মোবাইল দেখতে চাইছেন? সারাদিনেতে 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 8 ঘন্টা মোবাইল দেখতে চাইছেন? এটা কি আপনার জীবন হলো? তাহলে জীবনের অর্ধেক সময় তো মোবাইল দেখে চলে গেল। আপনি জীবনটা উপভোগ করলেন কোথায়? আর আপনি এমন কি কাজ করছেন যে মোবাইল দেখে এত আনন্দ লাগছে? না, এটা একটা অ্যাডিকশান। এটা আপনার সাথে খেলছে, আপনার ডোপামিনকে স্পাইক করছে, যার জন্য মনে হচ্ছে মোবাইল দেখে আপনার পৃথিবীর সবথেকে বড় সুখ। না, সুখ নয়, আপনার ক্ষতি হচ্ছে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠুন, এক্সারসাইজে যান। এবার আপনি এসে মোবাইল যদি ধরেন, তাহলে দয়া করে সেই ঝগড়ার ভিডিও, সেই অশান্তির ভিডিও, সেই রোগের ভিডিও যদি আপনি দেখেন, তাহলে আপনার মাথায় কি জমা পড়লো? আপনার দিনের শুরুতে জমা পড়লো কোন রোগ হয়, কোন রোগে মানুষের মৃত্যু হয়, 10টা রোগের সিমটমস। আপনি তো ডাক্তার নয়। যদি আপনি ডাক্তার হন, তাহলে অবশ্যই আপনার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। কিন্তু যদি আপনি ডাক্তার না হন, যদি মেডিকেল প্রফেশনের মানুষ না হন, তাহলে তো এইগুলো জানা তো আপনার দায়িত্ব নয়। আপনার একটা নলেজ থাকলেই হলো। তার জন্য ডাক্তার আছে, ডাক্তার কাছে যেতে হবে, মেডিসিন খেতে হবে, সুস্থ হবেন, যেভাবে আমরা এতদিন হয়ে আছি। কিন্তু আমরা অধিক পরিমাণে রিসার্চ করে ফেলি। আমরা গলা ব্যথার সিমটমস থেকেই ধরে নিই একটা বড় কোনো রোগ। আমরা পেটে ব্যথা হলেই ভেবে নিই গলব্লাডারের স্টোন। আমরা মাথায় ব্যথা হলেই ভেবে নিই টিউমার হয়েছে। আমরা বুকে ব্যথা হলেই ভেবে নিই হার্টের প্রবলেম। তাহলে আমাদের ভাবনার সাথে বাস্তবের মিল হচ্ছে না।
এই অমিলগুলোকে যত আমরা সারাদিন প্র্যাকটিস করব, তাহলে আমার মস্তিষ্ক কি প্র্যাকটিস করা শিখবে? এই অমিলগুলোকে। তাহলে আমাকে কি করতে হবে? একটু বদলে ফেলতে হবে আমার লাইফস্টাইলকে। প্রথম কাজ হচ্ছে আমার সকালবেলার ভিডিও অথবা বিকেলবেলার ভিডিও অথবা রাতের বেলার ভিডিওর মধ্যে একটা সামঞ্জস্য থাকবে যে আমি আমার উপকারে লাগবে এমন কোনো ভিডিও দেখব। হয়তো হাসির ভিডিও দেখতে পারি, সিনেমা দেখতে পারি, আমি কোনো রকম গান শুনতে পারি। আমরা রোগের ভিডিও দেখব না। এছাড়া আপনি অন্য জিনিস দেখুন। আপনার যদি রান্না করতে ভালো লাগে আপনি রান্নার ভিডিও দেখুন। কিন্তু রোগের ভিডিও দেখে আপনি কি করবেন? যে চিন্তাগুলো আসছে সেগুলো ভয়ঙ্কর না? এগুলো মস্তিষ্কের প্রসেস। আপনি তাকে ভয়ঙ্কর বলেছেন। আপনি ভয়ঙ্কর বলেছেন বলে তাই আসছে। ইম্পর্টেন্স এইভাবেই তৈরি হয়। আপনি যখন বুঝিয়ে দিচ্ছেন কোনো একটা বিপদ আমার আসছে, তো মস্তিষ্কের প্রথম কাজ যেটা সেই বিপদ থেকে আপনার রক্ষা করা। আর বিপদ থেকে রক্ষা করবে কিভাবে সে? সেই বিষয়টা নিয়ে চিন্তা করে তার উপর প্ল্যানিং করে। আর সেই চিন্তাটাই যদি মিথ্যা হয় তাহলে প্ল্যানিংও মিথ্যা। আপনি অস্থির হয়ে উঠবেন। অ্যাংজাইটি আর কিছুই নয়, ওসিডি আর কিছুই নয়। অ্যাংজাইটি এবং ওসিডির হাতে আছে আমাকে ব্ল্যাকমেল করার সবথেকে বড় অস্ত্র, সেটা ভয় এবং সন্দেহ। তাই এটা করবেন না। আমি বহু মানুষকে দেখেছি জানেন, শহরে সব ডাক্তার দেখিয়ে ফেলেছে, কিন্তু তার মন কখনোই শান্ত হয় না। তার মন অশান্ত। তারা ভাবে যে আমার যে রোগটা হয়েছে সেই রোগটার সঠিক উত্তর আমি কোনো জায়গায় পাচ্ছি না। তারা অস্থির হয়ে ওঠে। তারা ভাবে যে দিনের মধ্যেই আমাকে একদিনের মধ্যেই ঠিক হয়ে যেতে হবে। এটা হয় না। শান্ত হতে হবে নিজেকে। যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে। হতে পারে আমি একই ধরনের ভিডিও করি, অনেকের বক্তব্য আছে। কিন্তু ভাই, একই ধরনের ভিডিওর উদ্দেশ্যই একটা, যাতে আমাকে যারা ফলো করে তাদের মস্তিষ্কের মধ্যে আমি এই বিষয়টা ঢুকিয়ে দিতে পারি যে, যে চিন্তাগুলো করছেন সেই চিন্তাগুলো ঠিকঠাকভাবে করতে হবে, যুক্তিটা ঠিক করে দিতে হবে, প্রসেসটা ঠিক করে ফলো করতে হবে। কিভাবে আপনি ভালো করে বুঝতে পারবেন? কারণ এই বোঝার মধ্যে যদি কোনো গ্যাপ থাকে তাহলে সেই বোঝাটা সম্পূর্ণ তো হলো না। তাই আমার উদ্দেশ্য সেই মানুষগুলোকে একটু সাহায্য করা। এর থেকে বেশি কিছু না। ভিডিও তো অনেক বিষয় নিয়ে করা যেতে পারে। কিন্তু এই চ্যানেলেতে আমি ভিডিওগুলো এই বিষয় নিয়ে করি। কারণ একাধিক বিষয় নিয়ে একাধিক ভিডিও চ্যানেল আছে ইউটিউবেতে। একাধিক জ্ঞান অর্জন করার একটা অসাধারণ একটা প্ল্যাটফর্ম। আপনার যেটা প্রয়োজন আপনি সেটা সার্চ করে জানতে পারেন। কিন্তু এই চ্যানেলে আমি মানুষকে মূলত একটু সচেতন করার জন্য চেষ্টা করে থাকি। আমার যেটুকুনি সামর্থ্য, এর থেকে বেশি কিছু নয়। তো যাই হোক, তাহলে আমরা এটা অন্তত করতে পারি, ১ সপ্তাহ অন্তত ১৫ দিন এটা করতে পারি যে আমরা সোশ্যাল মিডিয়াকে অফ করে দিই। সোশ্যাল মিডিয়াকে অফ করে দিলে আপনার এমন কোনো অসুবিধা হবে না। ১ম একটু অস্থিরতা হবে, কিন্তু ঠিক দেখবেন ১৫ দিন পর থেকে আপনার যেন মনে হচ্ছে মাথা থেকে একটা চাপ কমে গেছে। তাই যারা সোশ্যাল মিডিয়াকে অফ করবেন এবং লাস্ট পর্যন্ত এসেছেন এই ভিডিওর সাথে, প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে, "ইয়েস, আমি এই পর্যন্ত এসেছি এবং আমি সোশ্যাল মিডিয়া অফ করলাম।" এতে আমি বুঝতে পারবো অ্যাটলিস্ট দুজন হলেও তার উপকারে লাগলো এই ভিডিওটা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট উইকে আরও একটা দারুণ টপিক নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।